স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। আসক্তি যখন হয় বিষে, তখন সেই নেশাকে বলে মরণ নেশা। তেমনি এক নেশা ধূমপান। দেশে এই ধূমপানে আসক্তি ক্রমেই বাড়ছে অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ কিশোরদের মধ্যে। আইন বিরুদ্ধ হলেও এসব কিশোরদের কাছে দেদারসে সিগারেট বিক্রি করছেন দোকানিরা। অথচ ধূমপান থেকে কিশোরদের নিরুৎসাহিত করতে নেই সঠিক কোনো কর্মপরিকল্পনা। দেশের প্রায় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা গলির মুখে শিশুদের নাগালেই বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের তামাক পণ্য। আর এই তামাক পণ্য বিক্রিতে করা হয় না বয়সের বাছবিচারও, যার ফলে এর প্রতি দিন দিন আগ্রহী হচ্ছে অপ্রাপ্তবয়স্করাও। একটা সিগারেট হলো কাগজে মোড়ানো কিছু তামাক, যার এক প্রান্তে থাকে আগুন এবং অপর প্রান্তে থাকে নিজের জীবন ঝুঁকিতে ফেলা এক বোকা। এমন উক্তি জেনেও যেন থেমে নেই ধূমপান নামক এই বিষপান। উদ্বেগের বড় বিষয়, দেশে কিশোর অর্থাৎ অপ্রাপ্ত বয়সীদের মাঝে বাড়ছে এই ধূমপান। কেউ বন্ধুদের অসৎ সঙ্গে, আবার কেউ পরিবারের সদস্যদের কাছ থেকেই শিখছে এই মরণ নেশা। সিগারেট খাই প্রায় 1 বছর হয়ে গেছে আর কি। ফ্রেন্ডদের সাথে তালে তাল মিলে আর কি খাওয়া স্টার্ট করি। খাবো ঠিক, খাওয়া ছাড়তে পারবো না, সব ছেড়ে দিব কিন্তু খাওয়া ছাড়া যাবে না। খাই সিনিয়রদের থেকে দেখছি, বন্ধু বান্ধবরা খায়, বন্ধু বান্ধব থেকে শিখছি। এখনকার যুগে তো সব ফ্যাশন, সিগারেট খাও, এই থেকেই খাই। যে সময় একটু টেনশন লাগে, নিজেকে নার্ভাস লাগে, তখন একটু খাই। মানে একাকিত্বভাবে যখন খাই তখন একটু খাইলে একটু নিজের কাছে রিল্যাক্স মনে হয়। 18 বছরের কম বয়সীদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করা বেআইনি, অথচ এটা আজও থেমে নেই। বিক্রি না করলে বাদে ওই যে হুমকি দেয়, আপনি পয়সা দেখাবো, বিক্রি করবেন না কেন। কিন্তু খালি চালে আই এরা গায়ে গায়ে এলে বাসায় বয়ে থাকবা, আমরা ফের তো চলার লাগবো। দেশের ভবিষ্যৎ এসব কিশোরদের ধূমপানের কারণে স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সচেতন করতে নেই কোনো উদ্যোগ, অথচ স্কুল হতে পারে এ বিষয়ে সচেতন হতে সবচেয়ে বড় মাধ্যম। আর স্কুল হিসেবে যেটা বলবো, মানে আমি যেটা আমার প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করি, সেটা হলো অবশ্যই বাচ্চাদের বেশি বেশি কাউন্সিলিং করাতে হবে, ওদের বোঝাতে হবে, এর ক্ষতিকারক প্রভাবগুলো সম্পর্কে ধারণা দিতে হবে। মনোবিজ্ঞানীরা বলছেন, শিশুদেরকে বুঝতে না চাওয়া বা সময় না দিয়ে তাদের হাতে মোবাইল কম্পিউটার তুলে দেওয়ার মতো দায়িত্বহীনতার ফলেও ধূমপানে আসক্তি বাড়ছে। এটার ক্ষতিকর দিকগুলো বললেই যে কেউ নিজেকে সেখান থেকে রহিত করবে তা না, তাদেরকে বরং শেখাতে হবে এটা না করে আর কোন পন্থায় তাদের হতাশাটা মোকাবেলা করতে পারে। ও যদি একটা খুব সুন্দর জায়গা কল্পনা করে, মেডিটেশন করে, সেগুলিও কিন্তু তার মন খারাপ বলেন, হতাশা বলেন, এগুলিকে ওভারকাম করতে সাহায্য করবে। ধূমপান বিরোধী সচেতনতা বাড়াতে কাজ করা এই চিকিৎসকের মতে, পরিবার এবং স্কুল যদি শক্ত অবস্থান নেয়, তবে তামাক সেবন অনেকটা রোধ করা সম্ভব। এর মূল্যবোধের যে অভাবটা হচ্ছে আমাদের সমাজে, সেটার মূল কারণটা হচ্ছে যে আমরা সঠিকভাবে এই শিশু কিশোরদের দিক নির্দেশনা দিতে পারছি না। সন্তানকে মানুষ করার জন্য তাকে যে একটা কোয়ালিটি টাইম, মূল্যবান সময় তাকে দিতে হবে, সন্তানকে তার কথা শুনতে হবে, সে পড়ায় মনোযোগী কিনা সেটা দেখতে হবে, তার রেজাল্টটা খারাপ না ভালো দেখতে হবে, সবচেয়ে বড় কথা তার বন্ধুবান্ধব কারা, সেটা কিন্তু এখন পিতামাতা দেখছেন। গ্লোবাল স্কুল বেসড স্টুডেন্ট হেলথ সার্ভের তথ্য মতে, বাংলাদেশে 13 থেকে 15 বছর বয়সীদের মধ্যে তামাক ব্যবহারের হার অন্তত 12%। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। সড়ক, নালা ও ফুটপাতের নির্মাণ কাজের ধীর গতির কারণে ভোগান্তি পোহাচ্ছে রাজধানীর মোহাম্মদপুরবাসী। ঠিকাদারি প্রতিষ্ঠান দায় চাপাচ্ছে সিটি কর্পোরেশনের ঘাড়ে। আর ডিএনসিসি মেয়র জানালেন, অভিযোগ পেলেই ব্যবস্থা নেবেন তিনি। কোনোটিতে পয়নালা নির্মাণ, কোনোটার ফুটপাত উন্নয়ন, আবার কোনো সড়কে চলছে ওয়াসার, পানির লাইনের কাজ। এগুলো সবই রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিত্র। কাটাসুরের দুটি মূল সড়ক, নূরজাহান রোডের মূলসহ ভেতরের রাস্তা, ইকবাল রোড এলাকার 6টি, তাজমহল রোড এলাকার 2টি, টিক্কাপাড়া এলাকার 2টি সড়কের উন্নয়ন কাজ চলছে ধীর গতিতে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।
মানে সেন্সিটিভ ব্যাপার হয়ে দাঁড়াইছে যে মানুষগুলো যাকে অসুস্থ মানুষ তো নূরজাহান নদীতে ঢুকতেই পারে না। আসলে আমরা জিম্মি ভাই, আমরা চাই সবগুলো পরিকল্পিত হোক, এতে আমাদের জনগণের টাকা তো আপনার নষ্ট হচ্ছে। এই অবস্থায় আছে আপনার 4-5 মাস আগে। তো 5টা ওয়ার্ডের ম্যাক্সিমাম জায়গাগুলোই আমরা দেখি যে এরকমের রাস্তা কেটে রাখছে, কাজ করছে, কিন্তু তারপরে রিপেয়ারিং হচ্ছে না। ইকবাল রোডের বাসিন্দারা জানালেন কাজ শুরুর আগে কাজের বিবরণের সাইনবোর্ডও বসানো হয়নি। ধীর গতিতে কাজ চলে, মানে তারা যেই লেবার খাড়ায় কাজ করার কথা আমার মনে হয় না ওইভাবে কাজ করে। আমরা তো অল টাইম ইকবাল রোডে থাকি, আপনার এই মাথায় ওই মাথায় আপনি মনে করেন কোনো লাগান নেই ভাই, সাইনবোর্ড লাগান নেই। না, সরজমিন লাগানো নাই, সরজমিন আমরা পার্মানেন্ট লাগাবো পরে, নাই লাগানো, সরজমিন লাগানো নাই। ঠিকাদারদের দাবি সিটি কর্পোরেশন থেকে বিল পেতে দেরি হয় বলে কাজও চলছে ধীর গতিতে। এদিকে প্রায় 3 মাস আগে ওয়াসার কাজ শেষ হলেও সড়কে মাটির স্তূপ রয়েই গেছে। এগুলো পরিষ্কার করবে কে, জানে না কেউই। রাস্তা কাটার পরে যে ওয়েস্টেজগুলো থাকে এগুলো অ্যাকচুয়ালি ক্লিনিংয়ের দায়িত্ব কার, ওয়াসার না আমাদের সিটি কর্পোরেশন, এটা কিন্তু আমাদের কাউন্সিলরের কাছে সঠিক কোনো তথ্য নেই। সিটি কর্পোরেশন যে ঠিকাদাররা আছে, যাদেরকে ঠিকাদার হিসাবে নিয়োগ দেওয়া হয়, তারা অনেক স্লো করছেন। আমি পার্সোনালি প্রতি সপ্তাহে 3 বার আমাদের জোন 5 অফিসে যাচ্ছি বা ওভার দ্য ফোন তাদের সাথে কথা বলছি যে কিভাবে কাজগুলো দ্রুত শেষ করা যায়। তারা অলরেডি কাজ শুরু করেছে, কিন্তু ইটস মোর দেন 5 মান্থস পরে তারা কাজ শুরু করছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলছেন লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। ঠিক মতো হচ্ছে না, যদি একটা লিখিত কমপ্লেন যদি আসে তাহলে অবভিয়াসলি আমাদের কোয়ালিটি ইন্সপেক্টর যাবে, আমরা ইঞ্জিনিয়ার যাবে, সকলেই যাবে। আমি আমার অফিস থেকে মেয়র দপ্তর থেকে নির্দেশ দিয়ে দিয়েছি যে প্রত্যেকটি জায়গাতে সাইনবোর্ড দিতে হবে, এবং সাইনবোর্ড যদি থাকে তাহলে বিল যখন নিতে আসবে প্রথম বিলই সে কিন্তু আটকে যাবে। কিন্তু শুধু সাইনবোর্ড না, আমি এখন তো বলেছি প্রত্যেকটা রোডের আইডি নম্বরও থাকতে হবে। একই অবস্থা রাজধানীর অনেক এলাকায়। উত্তর খান, দক্ষিণ খান, বাড্ডা, জুরাইন, শ্যামপুর, শেওড়াপাড়া, মিরপুর 2, মিরপুর 10 ও ধানমন্ডির বিভিন্ন সড়কে খোঁড়াখুড়ির কাজ চলছে। সবখানেই আছে ধীরগতির অভিযোগ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নির্বাচিত রচনা সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় জাদুঘরে এই মোড়ক উন্মোচন ও একই সঙ্গে নজরুল পুরস্কার 2021 ও 2022 প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা কবি নজরুলের কর্মজীবন নিয়ে আরও বেশি বই লেখার আহ্বান জানান, যেন নতুন প্রজন্ম তার সম্পর্কে গভীরভাবে জানতে পারে। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। বুরাক ওচচিভির জ্বরে কাঁপছে বাংলাদেশ। সিঙ্গার বেকো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ ভ্রমণ করে ভক্ত ও ক্রেতাদের সাথে দেখা করেন তুর্কি এই সুপারস্টার। যারা দেখা করার সুযোগ পাননি তাদের জন্য আরও আকর্ষণীয় অফার নিয়ে এসেছে সিঙ্গার বেকো। এবার বুকার ওচচিভিতের সাথে দেখা করা হবে ইস্তাম্বুলে। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকো রিটেল স্টোর অথবা singarBD.com থেকে যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা 4 দিন 3 রাতের জন্য ইস্তাম্বুল ভ্রমণ করার পাশাপাশি দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওচচিভিতের সাথে। বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচারের 11তম আসরের জন্য প্রজেক্ট আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করে আসছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সহসভাপতি স্থপতি মোহাম্মদ আলী নকি। আয়োজকরা জানান, আবেদনকৃত প্রজেক্ট থেকে সেরা হিসেবে 7টিকে নির্বাচিত করা হবে। প্রত্যেক বিজয়ী পাবেন ট্রফি ও সার্টিফিকেটের সাথে 2 লাখ টাকা পুরস্কার। হেড ইনজুরি সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পেশেন্ট ফোরাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে কর্মরত চিকিৎসকরা নিজ নিজ দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের সিইও ও এমডি ডাক্তার রত্নদীপ চাস্কার। আর উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল ঢাকার নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডাক্তার জিল্লুর রহমান ও নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আমিনুল ইসলাম সহ অন্যান্যরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামীকাল সপ্তম ধাপের ভোটাভুটি দিয়ে শেষ হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। এরপর 4 জুন জানা যাবে দিল্লির মসনদে কে বসছেন। এ দফায় ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেনারস সহ 57টি আসনে। দীর্ঘ 2 মাসের বেশি সময় ধরে চলা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন শেষ পর্যায়ে। সেই সঙ্গে বাড়ছে উত্তেজনার পারদ। কে আসছেন ভারতের ক্ষমতায়? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে এতই দুশ্চিন্তায় যে সপ্তম দফা ভোটের আগে 2 দিন ধ্যানেও বসেছেন। যোগে বসবেন কন্যাকুমারীর সেই বিবেকানন্দ শিলায়। এর আগে 2 বার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন মোদী। 1 জুন 8 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 57টি আসনে ভোট গ্রহণ। এ দফায় ভোট হবে বিহার, হিমাচল, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও চণ্ডীগড়ে। নরেন্দ্র মোদীর কেন্দ্র উত্তরপ্রদেশের বেনারসেও এই ধাপে ভোট রয়েছে। তবে শেষ ধাপের ভোটের আগে দেশটির গণমাধ্যমগুলো আলোচনায় ভোট পড়ার হার নিয়ে। প্রথম 4 দফায় ভোটের দিন পাওয়া পরিসংখ্যানের চেয়ে পরে ভোট পড়েছে 1,07,00,000। অর্থাৎ প্রতিটি আসনে গড়ে বেড়েছে 18,000 ভোট। তাই এখন প্রশ্ন উঠেছে, এত ভোট বাড়ল কিভাবে? আরও একটি প্রশ্ন এসেছে সামনে। এবার কেন বুথ ধরে ধরে ভোটার সংখ্যা ওয়েবসাইটে প্রকাশ করল না দেশটির নির্বাচন কমিশন? গণমাধ্যমগুলোর আরও অভিযোগ, 2019 সালেও 40টির মতো আসনে এমন সূক্ষ্ম মারপ্যাচ হয়। সব জল্পনা কল্পনার সমাপ্তি ঘটবে 4 জুন। ওই দিন ফলাফলের মাধ্যমে জানা যাবে মোদী তৃতীয়বারের মতো ফিরছেন ক্ষমতায়, নাকি ইন্ডিয়া জোটের মুখে ফুটবে হাসি। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবার আগে বেশ সমালোচনায় জর্জরিত শান্ত বাহিনী। অনভিজ্ঞ যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজে 2-1 ব্যবধানে হেরে যায় শান্ত বাহিনী। সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। তবে সবকিছুকে ছাপিয়ে এখন বিশ্বকাপের দিকে চোখ হাথুরুর শিশুদের। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ 8 জুন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটাই তাই নিজেদের পরখ করে নেবার শেষ সুযোগ শান্ত লিটনদের। দর্শক, এবার এক নজরে জানাবো দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর একটি খবরকে শিরোনাম করা হয়েছে। আপনারা জানেন যে গতকাল তিনি পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়েছেন। সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। যতদিন প্রয়োজন ততদিন পাশে থাকবে প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন। এছাড়াও এমসিসিআই এর জরিপ, ব্যবসার পরিবেশের অবনতি হয়েছে, এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে এনবিআর এর। সালমান এফ রহমানের উক্তি দিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে। আমার হাতে এরপরে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। এখানে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। সিন্ডিকেটের পকেটে 13,500 কোটি টাকা। এটি আসলে মালয়েশিয়া যে শ্রমবাজার নিয়ে আপনারা জানেন সম্প্রতি কথা হচ্ছে, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এটি করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর খবর রয়েছে, ঘূর্ণিঝড়ে যাদের ঘর বাড়ি ভেঙেছে সব করে দেব। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। ফ্ল্যাট নির্মাণ সৌন্দর্য বর্ধন প্রকল্প উচ্চ অগ্রাধিকারে। এটি আসন্ন যে বাজেট সেই বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন। এছাড়াও প্রধানমন্ত্রীর পটুয়াখালী সফরের খবরটিও রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে আজকের দৈনিক পত্রিকার শিরোনাম।
এই সাথে শেষ করছি সকাল 10টার সংবাদ। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।